অনেকক্ষণ চেপে চেপে কেঁদে চোখ মুছে ধীরে ধীরে সে বলল, তুমি আমায় দেখতে পারো না কেন? কি জানি কেন। সত্যরও বড় কান্না পাচ্ছিল। তা রোধ করে সে বলল, দেখতে পারি না তোমাকে তাকে বলল, তবে যত্ন করতে পারি না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এক বিশেষ নাম। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তাঁর লেখা বিখ্যাত কিছু উপন্যাস এবং গল্প যথাক্রমে করিণীতা, পল্লী সমাজ, দেবদাস, দত্তা, বিন্দুর ছেলে, স্বামী, নিষ্কৃতি প্রভৃতি। তাঁর লেখা অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রেও রূপায়িত হয়েছে এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তাও পেয়েছে। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প বোঝা। বিবাহ সাগরপুরে আজ মহাধুম। রৌশন চৌকি আর ঢাকের বাদ্যে গ্রাম সরগরম। সপ্তাহ ধরে যে কী কাণ্ড বেঁধে গিয়েছে তা গ্রামের এবং তৎপার্শ্ববর্তী 4-5 ক্রোশের সব লোকেই জানে। এই রাজসূয় যজ্ঞে ঢাকঢোলের এমন মহান একত্র সমাবেশ, সানাই দলের এমন আদর্শ ঐক্যভাব, কাংস নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচণ্ড বিক্রম দেখা গিয়েছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনো আর দেখেনি। রং বেরঙের বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উপস্থিত হয়েছে তাতে গ্রামের পশুগুলো অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছে, বিশেষ করে গরু বাছুরের দল। ঢাক ঢোলের আত্মদ্রোহিতায় তাদের মর্মপীড়ার আর সীমা নেই। এত সমারোহের কারণ একটা নাবালক 14 বর্ষীয় বালকের বিবাহ। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষেই এমন কাণ্ড বেঁধে গিয়েছে। হরদেব মিত্র বেশ বড় লোক, প্রায় 25-26 হাজার টাকা তার বাৎসরিক আয়। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে। এত অল্প বয়সে বিয়ের কারণ একমাত্র এই যে সত্যেন্দ্রর মার বধূমুখ দেখার একান্ত স্বাদ। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সঙ্গে সত্যেন্দ্রর বিবাহ হয়ে গেল। রাঙা বউ। সত্যেন্দ্র মহাসুখী। 10 বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখে সত্যেন্দ্রর মা বিশেষ হৃষ্টচিত্ত হলেন। বিবাহের পরের বছরেই হরদেব বাবু বউ আনলেন, কারণ গৃহিণীর এরকম অভিসন্ধি ছিল না যে বউকে পিতৃগৃহে রেখে দেন। তিনি প্রায় বলতেন, বিবাহ হলে মেয়েকে আর বাপের বাড়িতে রাখতে নেই। মতটা মন্দ নয়। সত্যেন্দ্রর পাঠের সুবিধার জন্য হরদেব বাবুকে সস্ত্রীক কলকাতাতেই থাকতে হতো। সরলা কলকাতায় এলো। অল্প বয়সে বিয়ে হয়েছিল বলে সরলা হরদেব বাবুর সঙ্গে কথা বলতো, এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকলেও সে বলতো। গৃহিণীর তাতে সুখ ভিন্ন, অসুখ ছিল না। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাড়ি নিয়ে গেলেন। তার 2-1 মাস পর সত্যেন্দ্র একদিন রাগ করে বলেছিল, আরে বইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজন নেই যে এগুলো দেখে। কথাটা মা বুঝলেন। হরদেব বাবুরও কানে গেল। তিনি হেসে বউ আনতে পাঠালেন। লিখলেন, আমার বাড়িতে বড় গোলযোগ উপস্থিত হয়েছে, মা ছাড়া বোধ হয় হে থামবে না, সুতরাং মাকে পাঠিয়ে দেবেন। আবার সরলা এলো। সত্যর ছোটখাটো কাজগুলি সেই করত। বইগুলি ঝেড়ে মুছে সাজিয়ে রাখা, কলেজের কাপড় জামাগুলো
ঠিক করে রাখা, যাতে তাড়াতাড়ি 2 হাতে 2 রকমের বোতাম কিংবা আহার করতে অত্যন্ত বিলম্ব হয়ে গিয়েছে, কলেজের 1 ঘন্টা যায় সময়, এক পায়ে কার্পেটের অপর পায়ে বার্নিশ করা জুতো যাতে সে না পরে ফেলে, ফর্সা জামার ওপর রজক ভবনে শুভাগমনের জন্য প্রস্তুত চাদরের জুলুম না হয়, এই সব কাজগুলো সরলাই দেখত। সরলা না থাকলে এসব গণ্ডগোল তার প্রায়ই হতো। এমন অন্যমনস্ক লোক কেউ কখনো দেখেনি। এইসব কাজ সরলা ছাড়া অন্য কারোর দ্বারা হতো না বটে, আর হলেও তা সত্যেন্দ্রর পছন্দ হতো না, তাই কাজগুলি সরলাই করত। সুশীলার ছেলের অন্নপ্রাশন। সুশীলা সরলার বড় দিদি, তার ছেলের ভাত। সুতরাং কামাখ্যাবাবু দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কলকাতায় এলেন। সরলা দিদি সরলা এবং সত্যেন্দ্রকে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করে পত্র লিখেছে। বিশেষ সরলা প্রায় 3 বছর যাবৎ দিলজানপুরে যায়নি। সত্যেন্দ্রও যখন যেতে সম্মত হল, তখন কামাখ্যাবাবু পরমানন্দের জামাতা কন্যা নিয়ে দেশে আসলেন। গৃহিণী বহুদিনের পর তাদেরকে পেয়ে অত্যন্ত আহ্লাদিত হলেন। যার ছেলের ভাত সে এসে দুজনকেই অনেক কথা শুনিয়ে দিল, অনেক রকমে আপ্যায়িত করল। শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হয়ে যাওয়ার পর সত্যেন্দ্র বাড়ি যেতে চাইল, কিন্তু গৃহিণী তাতে বিশেষ আপত্তি করলেন। বললেন, 1 দিন পরে তো আরো কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়ল না, সুতরাং আরও 2-4 দিন থাকতে সত্যেন্দ্রকে সম্মত হতে হলো। 2-4 দিন কেটে গেল, তবুও সরলা ছাড়তে চায় না। কিন্তু না গেলেও যে নয়, পড়াশুনোর বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে, পরীক্ষারও আর বেশি দেরি নেই। আসার সময় সরলা জিজ্ঞাসা করল, আমাকে আবার কবে নিয়ে যাবে? যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যাবে। সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হল। সে এতটা ভাবেনি। তখন অশ্রু জলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়ে হেসে বলল, দেখো, আমার জন্য যেন ভেবো না, আর রাত্রি পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়। রাত্রি 10টার বেশি না পড়ার জন্য সরলা বিশেষ করে মাথার দিব্যি দিয়ে দিল। কি একটা উদাস পাড়া প্রাণ নিয়ে সত্যেন্দ্র সেই দিন কলকাতায় পৌঁছল। সত্যেন্দ্রনাথ একখানা পুস্তক নিয়ে বসেছিল। পুস্তকের পৃষ্ঠার সঙ্গে মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলছিল। সত্যেন্দ্র গুণে দেখল, গোটা দিনে মোটে 26 লাইন পড়া হয়েছে। দুঃখিতভাবে সে ভাবল, বাহ বাহ, এইরকম পড়লেই পাশ হব। ক্রমে দুঃখ ঈষৎ ক্রোধে পরিণত হল। সে ভাবল, সমস্ত এই পোড়ামুখী সরর দোষ। এই 5 দিন এসেছি, একটুকুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব। ঠিক উল্টো, কালই তাকে আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হব। সরলাকে নিয়ে আসার জন্য হরদেব বাবু এবং সত্যেন্দ্র দিলজানপুরের দিকে রওনা হলো। সেখানে পৌঁছে হরদেব বাবু এবং সত্যেন্দ্র দুজনেই অবাক হলেন। সরলার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। সে প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছে। সরলাকে দেখে সত্যেন্দ্রর বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। অন্তর্দাহে তারা শুকিয়ে কাঠ হয়ে যাক, 1 ফোঁটা জল যেন না পড়ে। অশ্রু স্ত্রীলোকের জন্যে, পুরুষের তাতে হাত দেওয়ার কোনো অধিকার নেই। যন্ত্রণায় পুড়ে যাও, কাঁদতে পারবে না, কাঁদলে স্ত্রীলোক হয়ে যাবে। সরলা স্বামীর হাত নিজের হাতে টিপে ধরে বলল, এই ব্যবস্থা কি তোমরাই করেছো? বড় জানিও বিশ্বাস করো কি? করতাম কি জানি না, কিন্তু আজ থেকে সম্পূর্ণ বিশ্বাস করব।
সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পেল। ওষুধ খাওয়ার সময় হয়েছে সেটা দেখে কামাখ্যাবাবু, হরদেববাবু এবং ডাক্তারবাবু ঘরে প্রবেশ করলেন। ডাক্তার নাড়ি টিপে বললেন, আশা বড় কম, তবে ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হল। সন্ধ্যার সময় হরদেব সত্যেন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরলেন। কি যেন একটা হয়ে গিয়েছে। রাজশয্যায় শুয়ে ইন্দ্রত্বের সুখ উপলব্ধি করছিলাম, টেনে কে যেন সুখের স্বপ্নটুকু ভেঙে দিয়েছে। অর্ধরাতে উঠে বসেছি, ঘুম ভেঙে গিয়েছে। আমার আজীবন সহচর সেই অর্থচ্ছিন্ন খাটটায় শুয়ে আছি। আমি কাঁদবো না হাসবো, সুখের স্রোতে অনন্তে ভেসে যাচ্ছিলাম। হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হয়ে গিয়েছি। আর বুঝি কখনো ভেসে যেতে পাবো না। সব যেন উল্টিয়ে গিয়েছে। জীবনের কেন্দ্র পর্যন্ত কে যেন টেনে পরিধির বাইরে নিয়ে গিয়েছে। কিছুই যেন আর ঠাউর হয় না। এ কি হলো? নিশীতে সত্যেন্দ্রনাথ জানলায় বসে সাগরপুরের অন্ধকার দেখছিল। গাছগুলো কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্র সঙ্গে বিনিময় করছিল। শোঁ শোঁ করে নৈশব বাতাস বয়ে গেল। কিছু বলে গেল কি? বলল বই কি, সেই এক কথা। সব জিনিসেই সেই এক কথা বলে বেড়ায়। হয়েছে কি? পাপিয়া আর চোখ গেল বলে না, ঠিক যেন বলে মরে গেল। বউ কথা কও পাখিও আর নিজের বোল বলে না, সেও বলে বউ মরে গেছে। সব জিনিস ওই একই কথা বারবার বলে বেড়ায় কেন? শোঁ শোঁ করে নৈশ বাতাস যেন ওই কথাই বলে, নেই নেই, সে নেই। কেমন আছো সত্য? মাথাটা কি বড় ধরেছে বলে মনে হচ্ছে? সে তো আজ অনেক দিন হলো। একটু শোও না ভাই। চিরকাল কি এইভাবেই ওই জানলায় বসে থাকবে? সত্যেন্দ্র অন্ধকারে তারা দেখছিল। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করে দেখছিল। চোখের পাতা ফেলতে সাহস হয় না, পাছে সেটা হারিয়ে যায়। দেখতে দেখতে ক্লান্ত হলে সেখানেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে আবার সেটাকে দেখার চেষ্টা করে। আলো ভালো লাগে না তার। জ্যোৎস্নায় আর আমোদ হয় না। অত ক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায়? সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল হয়ে গিয়েছে। পাশ হওয়ার ইচ্ছেও আর নেই। উৎসাহ নিভে গিয়েছে। পাশ করলে কি নক্ষত্র কাছে আসে? হরদেব বাবু সপরিবারে দেশে চলে এসেছেন। সত্যেন্দ্র বলে সে বাড়ি থেকেই ভালো পরীক্ষা দিতে পারবে। শহরের অত গণ্ডগোলে ভালো পড়াশুনো হয় না। সত্যেন্দ্র এখন এক রকমের লোক হয়ে গিয়েছে। মুখখানা দেখলে মনে হয় যেন বহুদিন কিছু খেতে পায়নি, যেন মস্ত ব্যথা থেকে সম্প্রতি আরোগ্য লাভ করেছে। দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে ফটোগ্রাফ ঝেড়ে ধুলো পরিষ্কার করে। নিজের পুরনো বইগুলো সাজাতে বসে। হারমোনিয়ামের ঝাঁপ খুলে মিছি মিছি পরিষ্কার করে। সরলার পরিষ্কৃত বইগুলো আরো পরিষ্কার করে। ভালো ভালো কাগজ খাম নিয়ে সরলাকে পত্র লিখে কি একটা শিরোনাম দিয়ে নিজের বাক্সে বন্ধ করে রাখে। সত্যেন্দ্রনাথ, তুমি একা নও। অনেকের কপাল তোমারই মতো অল্প বয়সে পুড়ে যায়। সকলেই কি তোমার মতো পাগল হয়? সাবধান সত্য, সাবধান। সব কিছুরই একটা সীমা আছে। স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা আছে। যদি সীমা ছাড়িয়ে যাও কষ্ট পাবে। কেউ রাখতে পারবে না তোমাকে। সাবধান। সত্যেন্দ্রর মা বড়ই বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডেকে বললেন,
সত্য আমার কি হয়ে গেছে দেখেছো একবার? কর্তা বললেন, দেখছি তো, কিন্তু কি করি? আবার বিবাহ দাও। ভালো বউ হলে সত্য আবার হাসবে, আবার কথা কবে। সেদিন সত্য আহার করতে বসলে মা বললেন, আমার একটা কথা শুনবে? কি? তোমাকে আবার বিবাহ করতে হবে। ও ও এই কথা? তাই এই বুড়ো বয়সে আবার ওইসব কেন? মা আগের থেকেই অশ্রু সঞ্চিত করেছিলেন, সেগুলি এখন বিনা বাক্যব্যয়ে নামতে আরম্ভ করল। মা চোখ মুছে বললেন, বাবা, এই 21 বছরে কেউ বুড়ো হয় না, কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতেও ইচ্ছে হয় না। কিন্তু আমি যে আর একা থাকতে পারিনি। পরদিন সকালে হরদেববাবু সত্যেন্দ্রকে ডেকে ওই কথাই বললেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝলেন মৌন ভাব সম্মতির লক্ষণ মাত্র। সত্যেন্দ্র ঘরে এসে সরলার ফটোর সামনে দাঁড়িয়ে বলল, শুনছ সর, আমার নাকি বিয়ে হবে। ফটোগ্রাফ কি কথা বলতে পারে না? হ্যাঁ হ্যাঁ, পারলে কি বলতো? বেশ তো, কি বলতো? হ্যাঁ। সত্যেন্দ্রর এবার কলকাতায় বিয়ে হলো। শুভদৃষ্টির সময় সত্যেন্দ্র দেখল মুখখানা বড় সুন্দর, হোক সুন্দর, কিন্তু সে ভাবল তার মাথায় একটা বোঝা চাপল। বিয়ের পর 2 বছর নলিনী পিতৃগৃহেই রইল। 3য় বছরে সে শ্বশুর বাড়ি আসলো। গৃহিণী নতুন বউয়ের চাঁদপানা মুখ দেখে আবার সরলাকে ভোলার চেষ্টা করলেন, আবার সংসার পাতার চেষ্টা করলেন। রাত্রে যখন দুইজনে পাশাপাশি শুয়ে থাকে তখন কেউই কারোর সঙ্গে কথা বলে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? সত্য ভাবে, এ কোথাকার কে যে আমার সরল জায়গায় শুয়ে থাকে? নতুন বধূ লজ্জায় স্বামীর সঙ্গে কথা বলতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা বলে না একদিকে ভালোই। একদিন রাতে সত্যেন্দ্রর ঘুম ভেঙে গেলে সে দেখল তার পাশে কেউ নেই। ভালো করে চেয়ে দেখল কে একজন জানলায় বসে আছে। জানালা খোলা, খোলা পথে জ্যোৎস্নালোক প্রবেশ করেছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিছুটা অংশ দেখতে পেল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোকে মুখখানা বড়ই সুন্দর দেখালো। কান পেতে সে শুনল নলিনী কাঁদছে। সত্য ডাকল, নলিনী, নলিনী। নলিনী চমকে উঠল। স্বামী আহ্বান করেছেন। অন্য মেয়ে কি করতো জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে এসে কাছে বসল। সত্যেন্দ্র বলল, কি হলো? কাঁদছো কেন? কাঁদছো কেন? কি হয়েছে? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বইতে লাগল। তার 16 বছর বয়সে স্বামীর এই আদরের কথা। অনেকক্ষণ চেপে চেপে কেঁদে চোখ মুছে ধীরে ধীরে সে বলল, তুমি আমায় দেখতে পারো না কেন? কি জানি কেন। সত্যরও বড় কান্না পাচ্ছিল। তা রোধ করে সে বলল, দেখতে পারি না তোমাকে তাকে বলল, তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরে সব কথা শুনতে লাগলো। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, ভেবেছিলাম এ কথা কাউকে বলবো না, কিন্তু না বলেও যে কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না, সব কথা খুলে বললে বুঝতে। আমি এমন কেন? আমি কখনো সরলাকে, মানে আমার আগের স্ত্রীকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও আমি করি না, ইচ্ছেও করি না। তুমি হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে 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 কখনোই সুখী করতে পারবো এ আশা আমি দিই না। নিজের ইচ্ছেই তোমাকে আমি বিয়ে করিনি, নিজের ইচ্ছেই তোমাকে ভালোবাসতে আমি পারবো না। গভীর নিশীথে দুজনে অনেকক্ষণ এইভাবেই বসে রইল।
সত্যেন্দ্র বুঝতে পারল নলিনী কাঁদছে। সে কাঁদছিল কি? একে একে সরলার কথা মনে পড়তে লাগলো। ধীরে ধীরে সেই মুখখানা হৃদয়ে জেগে উঠল। সেই নিতে এসেছ? মনে পড়ল। অনাহুত অশ্রু সত্যেন্দ্রর নয়ন রোধ করল। তারপর গাল বেয়ে ধীরে ধীরে ঝরে পড়ল। চোখ মুছে সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি নিজের হাতে নিয়ে বলল, কেঁদো না নলিনী, কেঁদো না। আমার হাত কি দিনরাত অন্তরে আমি আমি কি যন্ত্রণায় যে ভোগ করি তা কেউ জানে না। মনে আমার বড়ই কষ্ট। এই কষ্ট যদি কখনো যায় তাহলে হয়তো তোমাকে হয়তো ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কজন বোঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝল। স্বামী তাকে ভালোবাসে না এ কথা সে তার মুখে শুনল, তথাপি তার অভিমান হল না। বোকা মেয়ে, 16 বছরে যদি অভিমান করবে না তো কবে করবে? কিন্তু নলিনী ভাবল, অভিমান আগে না স্বামী আগে? সেদিন থেকেই কি করলে তার স্বামীর কষ্ট দূর হয় এটাই তার একমাত্র চিন্তার বিষয় হলো। কি করলে স্বামী সতীনকে ভুলতে পারে এ কথা সে একবারও ভাবল না। ব্যথার যদি কেউ ব্যথী হয়, কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেউ আগ্রহ করে শোনে, তাহলে বোধহয় তার মতো বন্ধু এই জগতে আর নেই। এরপর সত্যেন্দ্র নলিনীকে প্রায় আগের কথা জানাত। কত রাত দুজনের সেই একই কথায় অবসান হতো। সত্যেন্দ্র যে কেবল বলতো তাই নয়, নলিনী আগ্রহের সঙ্গে স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনতে ভালোবাসত। 2 বছর কেটে গিয়েছে। নলিনীর বয়স এখন 18 বছর। তার আর আগের মতো কষ্ট নেই। স্বামী এখন আর তাকে অযত্ন করে না। স্বামীর ভালোবাসা জোর করে সে নিয়েছে। যে জোর করে কিছু নিতে জানে সে তা রাখতেও জানে। তার এখন আর কোনো কষ্টই নেই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তার অনেক পরিবর্তন হয়েছে। কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সঙ্গে গল্প করে, উপহাস করে, গান বাজনা করে আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হয়েছে। মানুষ যেটা পায় না সেটা তার অত্যন্ত প্রিয় সামগ্রী হয়ে দাঁড়ায়। মানুষের চরিত্রটাই এমন। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজে বেড়াও। আমি শান্তি ভোগ করছি, তবুও কোথা থেকে যেন অশান্তিকে টেনে বের করি। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যে মাছটা পালিয়ে যায় সেটাই কি ছাই বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ। মানুষের স্বভাব কোথায় বা যাবে? এত ভালোবাসা, যত্ন এবং শান্তির মধ্যে তার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জেগে ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বেঁধে যায় তা সামলিয়ে নিতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তার মনে হয় বুঝি আর সে সামলাতেই পারবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হয়ে যাবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখলে সত্যেন্দ্র ভাবে, সরলা থাকলে বোধহয় এমনটা হতো না। হতো কি না ভগবান জানেন। হয়তো হতো না, হয়তো এর অপেক্ষা চতুর্গুণ বেশি হতো। কিন্তু তাতে কি? সে মৎস্য যে পালিয়ে গিয়েছে। সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলতে পারেনি।
কাছারি থেকে এসে যদি নলিনীকে সে না দেখতে পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী, সে সর্বদা স্বামীর কাছেই থাকে, কারণ সে জানত এখনো তিনি সরলাকে ভুলেননি। একেবারে ভুলে যান এই ইচ্ছা নলিনীর কখনো মনে হয় না। তবে অনর্থক মনে করে কষ্ট না পান এই জন্যই সে সর্বদা কাছে থাকে, যত্ন করে। নাই ভুলুন, কিন্তু তাকে তো অযত্ন করেন না। এটাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তার বাড়ি নলিনীদের বাড়ির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাকে কাকা বলে ডাকে। রায় খুড়িমা প্রায় প্রত্যেক দিনই সত্যেন্দ্রর বাড়ি বেড়াতে আসেন। গোপীবাবুও প্রায়ই আসেন। গ্রাম সম্পর্কে খুড়শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অত্যন্ত মান্য করে। সত্যেন্দ্রর বাড়ি তার বাড়ির থেকে দূরে হলেও উভয় পরিবারে বেশ মেলামেশা হয়ে গিয়েছে। নলিনীও মাঝে মাঝে কাকার বাড়ি বেড়াতে যায়, কারণ একে কাকার বাড়ি, তাতে গোপীবাবুর কন্যা হেমার সঙ্গে তার বড়ই ভাব। বাল্যকালের সখী, কেউ কাউকে ছাড়তে চায় না। সেদিন তখন 12টা বেজে গিয়েছে। সত্যেন্দ্র কাছারি চলে গিয়েছে। কোনো কাজ নেই দেখে নলিনী ছবি আঁকতে বসল, কিন্তু তৎক্ষণাৎ গড় গড় করে একখানা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সম্মুখে এসে দাঁড়ালো। কে আসলো? হেম বুঝি? আর ভাবতে হলো না। বিষম কোলাহল করতে করতে হেমাঙ্গিনী এসে উপস্থিত হলো। হেমা এসে একবার নলিনীর চুল ধরল, তারপর বলল, আর লেখাপড়ার দরকার নেই, ওঠ, আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। বউ এসেছে, সঙ্গে আনলে না কেন? তা কি হয়? নতুন এসেছে, হঠাৎ তোর কাছে কেন আসবে? হ্যাঁ, আমিই বা তবে যাব কেন? তোর ঘাড় যাবে, এই আমি তোকে টেনে নিয়ে যাচ্ছি। ছাড়ো ছাড়ো ছাড়ো। চুল ধরে টেনে নিয়ে গেলে নলিনী কেন? অনেককেই যেতে হতো, নলিনীকেও যেতেই হলো। যাওয়ায় নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাদের বাড়ি গেলে ফিরে আসতে দেরি হয়। 2-1 দিন নলিনীর বাড়ি ফেরার আগেই সত্যেন্দ্রনাথ কাছারি থেকে ফিরেছিলেন। সেরকম অবস্থায় সত্যেন্দ্রর বড়ই অসুবিধা হতো। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড় লজ্জা করত, কারণ সে জানত কাছারি থেকে ফিরে এসে তার হাতের বাতাস না খেলে স্বামীর গরম ছুটত না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টায় আজও নলিনী 7টার আগে ফিরতে পারল না। এসে সে দেখল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করছে, তখনও কিছু খায়নি। খাওয়ার ভার নলিনী নিজের হাতেই রেখেছিল। কাছে আসলে সত্যেন্দ্র হাসল, কিন্তু সে হাসি নলিনীর ভালো মনে হল না। সে অন্তরে শিহরিয়ে উঠল। আসন পেতে নলিনী জলখাবার খাওয়াতে চেষ্টা করল, কিন্তু সত্যেন্দ্র কিচ্ছু স্পর্শ করল না। খিদে একেবারেই নেই। বহু সাধ্য সাধনাতেও সে কিছুই খেল না। নলিনী বুঝল এ অভিমান কেন। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাবে। তার স্বামী উপেন্দ্রবাবু তাকে নিতে এসেছেন। নলিনী বহুদিন হেমার সঙ্গে দেখা করতে যায়নি, তাই আজ হেমা অনেক দুঃখ করে তাকে যেতে লিখেছে। নলিনী প্রতিজ্ঞা করেছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করতে গেলে প্রিয় সখীর সঙ্গে আর দেখা হবে না। নলিনী বড় বিপদে পড়ল। হেমা লিখেছে তারা 3টে ট্রেনে রওনা হবে। তাহলে স্বামীর অনুমতি নেওয়া কি করে হয়? বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করল। যাওয়ার সময় দাসীকে সে বলে দিল যেন ঠিক 3টের সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানোও হয়েছিল, কিন্তু হেমার
3টে ট্রেনে যাওয়া হলো না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছেড়ে দিল না। অনেক জেদ করেও সে হেমার হাত এড়াতে পারল না। হেমা আজ অনেক দিনের জন্য চলে যাচ্ছে। কতকাল আর যে দেখা হবে না, সহজে কি কেউ ছেড়ে দেয় নাকি? তাহলে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী রাগ করবেন, এ কথা বলতে নলিনীর লজ্জা হচ্ছিল। সহজে এ কথা কি কেউ বলতে চায়? এ হীনতা কেই বা স্বীকার করে, বিশেষ করে এই বয়সে? অবশেষে সে কথাও সে বলল, কিন্তু হেমা তা বিশ্বাস করল না। সে হেসে বলল, বোকা বুঝিও না তো, রাগারাগির ব্যাপারে আমি ঢের বুঝি। উপেনবাবুও অনেক রাগ করতে জানেন। কথা হেমা হেসে উড়িয়ে দিল, কিন্তু নলিনী মর্মে ব্যথা পেল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া? সকলেই কি উপেনবাবুর মতো নাকি? নলিনী যখন ফিরে আসলো তখন রাত 10টা বেজে গিয়েছে। এসে সে শুনল বাবু বাইরে শুয়ে রয়েছেন। মাতঙ্গিনী ওরপে মাতু, নলিনীর বাপের বাড়ির ঝি, সে নলিনীর সঙ্গে এসেছিল। অনেক দিনের লোক, বিশেষত সে নলিনীকে অত্যন্ত স্নেহ করত। তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানিয়ে দিল। বাড়ির মধ্যে সেই কেবল জানত সত্যবাবু বিলক্ষণ রাগ করেই বাইরে শয্যা রচনা করার আদেশ দিয়েছেন। গভীর রাত্রে যখন শয্যায় শুয়ে চোখ মুদ্রিত করে সত্যেন্দ্রনাথ পূর্বস্মৃতি জাগিয়ে তোলার চেষ্টা করছিল, যখন সেই বহুদিনগত প্রফুল্ল কমল সদৃশ সরলার মুখের সঙ্গে নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করছিল, যখন সরলার ভালোবাসার কাছে নলিনীর ভালোবাসা সাগরের কাছে গোষ্পদের জল ধারণা করার জন্য মনের মধ্যে বিষম ঝটিকার উৎপত্তি করছিল, তখন ধীরে ধীরে দরজা খুলে নলিনী সেই ঘরে প্রবেশ করল। সত্যেন্দ্র চেয়ে দেখল নলিনী। নলিনী এসে সত্যেন্দ্রর পায়ের তলায় বসল। সত্যেন্দ্র চোখ মুদ্রিত করল। অনেকক্ষণ এভাবেই কেটে গেল দেখে সত্যেন্দ্রনাথ বিরক্ত হল। পার্শ্ব পরিবর্তন করে পুরুষ ভাবে স্পষ্ট স্বরে বলল, তুমি এখানে কেন? নলিনী কাঁদছিল, কথা বলতে পারল না। কান্না দেখে ডেপুটি বাবু আর একটু ক্রুদ্ধভাবে বলল, রাত হয়েছে, যাও যাও, ভেতরে গিয়ে শুয়ে পড়ো, গিয়ে যাও। নলিনী কাঁদছিল। এবার চোখের জল মুছে সে বলল, তুমি শোবে চলো। সত্য ঘাড় নাড়ল, বলল, আমার বড় ঘুম পেয়েছে, আমি আর উঠতে পারবো না, যাও। কাঁদলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চোখের জল মুছল। স্বামীর কাছে আর সে কাঁদবে না। ধীরে ধীরে পায়ের ওপর হাত রেখে নলিনী বলল, তুমি শোবে চলো। সত্যেন্দ্র আর ভেতরে যাবে না প্রতিজ্ঞা করেছে। সে বলল, কষ্টের কথা এত রাতে ভেবে আর কাজ নেই, যাও শো গিয়ে, আমিও ঘুমাই, যাও 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 যাও। নলিনী সত্যেন্দ্রকে চিনত। সমস্ত রাত্রি সে নিজের ঘরে বসে কেঁদে কাটাল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখে গেলে না? রাগারাগির ব্যাপার তুমি বোঝো ভালো, একবার মিটিয়ে দেবে নাকি? পরদিনও সত্যেন্দ্র বাড়ির ভেতর আসলো না, বা নলিনীর সঙ্গে দেখাও করল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়েছিল। সে সেখানা না পড়েই মাতঙ্গিনীর সামনে ছিঁড়ে ফেলে দিয়ে বলল, এসব আর এনো না আমার কাছে। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় এসে পৌঁছলেন। হঠাৎ দাদাকে দেখে নলিনী অত্যন্ত সন্তুষ্ট হল, কিন্তু ততটাই বিস্মিত হল। দাদা যে? নরেন্দ্রবাবু নলিনীর সঙ্গে সাক্ষাৎ করে হেসে বললেন, কিরে, বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? তোমাদের যে অনেকদিন দেখিনি।
যেদিন স্বামীর চরণে প্রণিপাত করে নলিনী দাদার সঙ্গে গাড়িতে উঠল, সে রাতে সত্যেন্দ্রনাথ একটুও ঘুমাতে পারল না। সমস্ত রাত ধরে সত্যেন্দ্র ভাবছিল এতটা না করলেও চলতে পারত। অনেকবার সত্যর মনে হয়েছিল এখনো সময় আছে, এ সময়ও গাড়ি ফিরিয়ে আনি। কিন্তু হায় রে অভিমান, তারই জন্য নলিনীকে ফিরিয়ে আনা হলো না। যাওয়ার সময় মাতু সঙ্গে গিয়েছিল, সেই কেবল যাওয়ার যথার্থ কারণ জানত। নলিনী মাতুকে বিশেষ করে বলে দিয়েছিল যেন সে বাড়িতে কোনো কথা না বলে। নলিনী মনে করল এ কথা প্রকাশ করলে স্বামীর অপযশ করা হবে। ভালো হোক আর মন্দ হোক, তার স্বামীকে লোকে মন্দ বলার কে? পিতৃগৃহে গিয়ে নলিনী পিতামাতার চরণে প্রণাম করল, ছোট ভাইটিকে কোলে নিল। শুধু সে হাসতে পারল না। নলিনীর মা বললেন, নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে দেখছি। কিন্তু সে শুষ্ক মুখ আর প্রফুল্ল হল না। পৃথিবীতে প্রায় দেখা যায় একটা সামান্য কারণ থেকে গুরুতর অনিষ্টর উৎপত্তি হয়। শূর্পণখার ঈষৎ চিত্তচাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হয়েছিল। অকিঞ্চিৎকর রূপলালসার জন্য শুধু ট্রয়নগর ধ্বংস হয়ে গেল। মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণেই অমন বিপদগ্রস্ত হয়েছিলেন। জগতে এরকম দৃষ্টান্ত বিরল নয়। এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটে গেল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করেনি। স্বামীর কষ্টের কথা মনে করে সে নীরবে সমস্ত সহ্য করত, কিন্তু আর পারল না। সে ভাবল এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শোকাতে লাগল। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরিয়ে গিয়েছে। এক দণ্ড না থাকলে যার চলে না, তার এই মিছে অভিমান কতদিনই বা থাকবে? অভিমান দারুণ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যেন্দ্র রোজ চেয়ে থাকে আজ হয়তো নলিনীর পত্র আসবে, হয়তো সে লিখবে আমায় নিয়ে যাও। সত্যেন্দ্র ভাবে তাহলে মাথায় করে নিয়ে আসবে তাকে, আর কখনো এরকম অন্যায় ব্যবহার করবে না সে। কিন্তু ভবিতব্যকে অতিক্রম কে করবে? যা হওয়ার তা তো হবেই। তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করে 6 মাস কেটে গেল, হতভাগিনী কোনো কথাই লিখল না। পাপিষ্ট সত্যেন্দ্রনাথ ভাঙল, কিন্তু মচকাল না। 6 মাস কেটে গেল। ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হল। লুপ্ত অভিমান আবার দীপ্ত হয়ে উঠল। ক্রোধ এসে তাতে যোগ দিল। হিতাহিত জ্ঞান শূন্য সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখল না। ভাবল যার অহংকার এত, তার প্রতিশোধও তদ্রূপ প্রয়োজন। কেউই নিজের দোষ দেখল না। সেই অর্ধমিলিত হৃদয় দুটি আবার চিরকালের জন্য বিভিন্ন হয়ে চলল। যৌবনের প্রারম্ভে সংকুচিতা লতাকে কে টেনে বাড়িয়েছিল, কিন্তু আর সহ্য হয় না। এবার ছেঁড়ার উপক্রম হল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দিই না, তারও দিই না। দুজনেই ভুল করেছ, দোষ করনি। ভুল দেখাতে পারলে আত্মগ্লানি কার যে অধিক হতো তা ভগবানই জানেন। আমরাও বুঝতে পারতাম না, তোমরাও পারতে না। বুঝতে পারি না কি আকাঙ্ক্ষায় কি স্বাদ পূর্ণ করতে তোমরা এতটা করলে। স্বাদ মিটে না, মেটাবার চেষ্টাও নেই। কি স্বাদ তাও হয়তো ভালো বুঝতে পারি না। তথাপি কাতর হৃদয় কি এত অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময় হাহা করে ওঠে? কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তা নির্ণয় করা যায় না। যা ঘটার তা ঘটবে। ইচ্ছে হলেও মনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করেও তোমাকে অপরাধ থেকে অব্যাহতি দেব।
দেব কি? অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না, গৃহিণীর বড় দুঃখ। অমন চাঁদপানা বউ নিয়ে ঘর করতে পারলেন না ভেবে গৃহিণী অত্যন্ত বিমর্ষ হয়ে আছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ হলো না, তখন কিসের বউ? ছেলের আদরই তো বউয়ের আদর। অভ্যাসানুসারে গৃহিণী বরণ ডালা সাজাতে বসলেন। 2 বছর আগে হরদেব বাবুর মৃত্যু হয়েছিল, সেই কথা মনে পড়লে চোখে জল আসলো। আবার নলিনীর কথা মনে পড়ল, চোখের জলের বেগ আরো বাড়ল। কি জানি কেমন বউ আসবে। কর্তা বেঁচে থাকলে বোধহয় পোড়া কপালির এই দুরাবস্থা দেখতে হতো না। সত্যেন্দ্র বিয়ে করে আসলো, মা বউ বরণ করে ঘরে তুললেন। আবার পোড়া চোখে জল আসলো। জল মুছতে মুছতে তিনি বললেন, চোখে কি পড়েছে? কেবল জল আসছে। গিরিবালা বড় মুখফোর মেয়ে বিশেষ। নলিনীর সঙ্গে তার বেয়ান পাতানো ছিল, সে বলেই ফেলল, এই বয়সে 3 বার, আর কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনলেন, সত্যরও কানে গেল। কাল সাধের ফুল সজ্জা। কোথা থেকে একটা ভারী জমকালো রকম তত্ত্ব এসেছে। বর কনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বারাণসী চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেউ দেখেনি। সকলেই জিজ্ঞাসা করছে কোথাকার তত্ত্ব। একবার ঢোক গিলে বলছিলেন, ওই সত্তর কি একজন বন্ধু পাঠিয়েছে। গৃহিণী চোখের জল চেপে, যথার্থ সংবাদ চেপে, হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টানাদি বন্টন করলেন। সকলে যে যার ভাগ নিয়ে চলে গেল। যাওয়ার সময় সবাই বলতে লাগলো, বেশ তত্ত্ব করেছে। তার হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। আচ্ছা, আবার বিয়ে করলো কেন? কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানে, ওসব বোঝা যায় না। রামমণি জাতিতে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখতেও মন্দ নয়। নাকটি সামান্য চাপা মাত্র, এই যা। কোনো কোনো পরশ্রীকাতর লোক তার চোখের দোষ দিত, বলতো হাতির চোখের চেয়েও নাকি ছোট। যাক, এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নেই। রামমণি হেসে বলে উঠল, তোমাদের ঘটে যদি অত বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো? ছুঁড়ি সদা সর্বদা যে ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। স্বভাব চরিত্র মন্দ লো, স্বভাব চরিত্র মন্দ, না হলে চাকরি স্থান থেকে তাড়িয়ে দেয়, হ্যাঁ, আবার বিয়ে করে। মুখে কিছু না বললেও কথাটা অনেকের মতের সহিত মিলল। এর 2-1 দিন পর গ্রামের প্রায় সকলেই জানল যে রামমণি জমিদারের বাড়ির গূঢ় রহস্য ভেদ করেছে। নাপিতের মেয়ে না হলে এত বুদ্ধি কি বামন কায়েতের মেয়ের হয়? কথাটা অনেকেই স্বীকার করল। এবার গৃহিণীর পালা। একথা যখন তার কানে গেল, তিনি ঘরের কপাট বন্ধ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন। কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবেসেছিলেন। জন্মের মতো সেই নলিনীর কপাল ভেঙে গিয়েছে। গৃহিণী মনে মনে ভাবলেন, সত্য হলে ভালোই, না হয় আমি নলিনীকে নিয়ে কাশিবাসী হব। পোড়া কপালের এ জন্মের মতো সব স্বাদই তো মিটেছে। তখন তিনি দরজা খুলে মাতুকে ডেকে এনে আবার দরজা বন্ধ করলেন। মাতুই তত্ত্ব নিয়ে এসেছিল। দুইজনের চোখের জলের বহু বিনিময় হলো। কেমন করে নলিনীর সোনার বর্ণ কালি হয়েছে, কি অপরাধে সত্যেন্দ্র তাকে পায়ে ঠেলেছে, কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানিয়েছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করে বিনিয়ে বিনিয়ে চোখ মুছতে মুছতে গৃহিণীকে শোনালো।
শুনতে শুনতে গৃহিণীর পূর্বের স্নেহ শতগুণ বেড়ে গেল। পুত্রের ওপর দারুণ অভিমান জন্মালো। সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডেকে বলল, নলিনীকে নিয়ে এসো। পুত্র ঘাড় নেড়ে বলল, না। জননী কেঁদে ফেললেন, বললেন, ওরে ওরে আমার নলিনীর নামে গ্রামময় কলঙ্ক রটেছে যে, তুই তার স্বামী, তার মান রাখবি নে। কিসের কলঙ্ক? অবন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার কার মুখ বন্ধ করব বলতো? মুখ বন্ধ করে কি হবে? তবু তুই আনবি নেই? না। জননী অতিশয় ক্রুদ্ধা হলেন। কিরূপ ক্রুদ্ধা হতে হবে এবং তখন কি কথা বলতে হবে তা তিনি আগের থেকেই স্থির করে এসেছিলেন। সুতরাং কিছু ভাবতে হলো না। বললেন, তবে কালকে আমাকে কাশি পাঠিয়ে দাও, আমি এখানে আর এক দণ্ডও থাকতে চাইনি। সত্য আর সে সত্য নেই। সরলার আদরের ধন, ক্রীড়ার দ্রব্য, শখের জিনিস, অন্যমনস্ক উচ্চমনা সরল হৃদয় প্রফুল্লবদন স্বামী, নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নেই। সেও বুকে পাষাণ চাপিয়েছে। লজ্জা, শরম, হিতাহিত, জ্ঞান সকলই হারিয়েছে। সে অনায়াসে বলল, তোমার যেখানে ইচ্ছে যাও, আমি আর কাউকে এখানে আনতে পারবো না। সত্যর মুখে এ কথা শুনবেন মা তা স্বপ্নেও ভাবেননি। কাঁদতে কাঁদতে চলে গেলেন। যাওয়ার সময় একবার বললেন, বউ আমার কুলোটা নয়, তা বেশ যেন। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করবই না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডেকে বলল, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছো কি? সত্যেন্দ্র ঘাড় নাড়ল, বলল, না তো। কে? কোন বন্ধু? জানি না, বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরে পিসিমা একতারা কাপড় নিয়ে আসলেন। সত্য দেখল বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হল, কোন বন্ধু পাঠিয়েছে? চেলিখানি বেশ করে দেখতে দেখতে সে লক্ষ্য করল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলে দেখল একটা ক্ষুদ্র পত্র। হস্তাক্ষর দেখে সত্যেন্দ্রর মাথা ঝাঁত করে উঠল। লেখা আছে, স্নেহের উপহার প্রত্যাখ্যান করতে নেই, তোমার দিদি যা পাঠালো গ্রহণ করো। সে রাতের ফুলশয্যা সত্যেন্দ্রর পক্ষে কণ্টক শয্যা হল। যুবার অভিমান কোনো বালকে দেখেছ কি? সত্যেন্দ্রর মতো অভিমান করে এতটা অনর্থপাত করতে কোনো বালককে দেখেছ কি? ছেলেবেলায় পুস্তক নিয়ে খেলা করতাম বলে পিতার কাছে শাস্তি ভোগ করেছি। সত্যেন্দ্রনাথ, তুমি হৃদয় নিয়ে খেলা করছো, শাস্তি পাবে। ভয় হয় কি? তোমরা যুবা, সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন। কিন্তু বলো দেখি, তোমাদের কারোর কি এমন একটা সময় আসেনি যখন প্রাণটা বাস্তবিকই ভারবোধ হয়েছে? যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি শ্লথ হয়ে ক্লান্তভাবে ঢেলে পড়ার উপক্রম করেছে? না হয়ে থাক, একবার সত্যেন্দ্রকে দেখো। ঘৃণা করতে ইচ্ছে হয় স্বচ্ছন্দে ঘৃণা করো। ঘৃণা করো, সহানুভূতি প্রকাশ করো না। ঘৃণা করো, কিছু বলবে না। দয়া করো না, মরে যাবে। পাপী যদি মরে যায়, প্রায়শ্চিত্ত ভোগ করবে কে? সত্যেন্দ্র শান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা নিয়ে আসে। সমস্ত দিন ছটপট করে যেন সে বোঝা আর নামাতেই পারে না। সত্যেন্দ্রর মাঝে মাঝে মনে হয় যেন তার অতীত জীবন সমস্ত বিস্তৃত হয়ে গিয়েছে। শুধু কিছুতেই ভুলতে পারে না তার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হয়েছিল, তাই সে তার স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়েছে। প্রায় 2 মাস কেটে গেল। সত্যেন্দ্রনাথের বিয়ে হয়েছে। আজ একখানা পত্র এবং একটা ছোট পার্সেল এসে সত্যেন্দ্রর কাছে পৌঁছালো। পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। সেখানে এই, সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে চিঠি লিখছি, সে কেবলমাত্র আমার প্রাণাধিকা বোন
নলিনীর জন্য। মৃত্যুর আগে সে অনেক করে বলে গিয়েছে যেন এই আংটিটি আপনার কাছে পাঠানো হয়। আপনার নামাঙ্কিত এই আংটিটি পাঠালাম। বোনের ইচ্ছা ছিল যেন এটি আপনি আপনার নতুন স্ত্রীকে পরিয়ে দেন। ভরসা করি তার আশা পূর্ণ হবে। আর মৃত্যুর আগে সে আপনাকে বিশেষ করে অনুনয় করে গিয়েছে যেন তার ছোট বোনটি কোনো কষ্ট না পায়। শ্রী নরেন্দ্রনাথ। নলিনী যখন একটা ছোট পুত্র সন্তান হয়ে মারা যায়, সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরিটি তার হাতে পরিয়ে দিয়েছিল। সে কথা মনে পড়েছিল কি? সত্যেন্দ্রনাথ আর পাবনায় যায়নি। যে কারণেই হোক, মাতা ঠাকুরানী আর কাশীবাসী হতে পারলেন না। নতুন বউয়ের নাম ছিল বিধু। বিধু বোধহয় পূর্বজন্মে নলিনীর ভগিনী ছিল। শেষ হলো আমাদের আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।